আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। প্রিয় শিক্ষার্থী, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এছাড়াও অনেকের কাছে একটু জানতে চাইবো যে সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। দুটি বিষয় যদি ঠিক থাকে অল ক্লিয়ার লিখবেন, দেন আমরা মূল বিষয়ে চলে যাবো। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে ঠিকভাবে আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। যদি দুটি বিষয় ঠিক ঠিক থাকে তাহলে আমরা মূল সেশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসে আপনি অসাধারণ অনেকগুলো বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে যা রয়েছে, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিটারি টার্ম, ইংলিশ লিটারেচার। প্রিয় শিক্ষার্থী, একসাথে থাকবে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা এখান থেকে আরও যে বিষয় জানার চেষ্টা করব সেটি হচ্ছে কিছু কারেকশন বা মিসেলেনিয়াস প্রশ্ন আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই একটু লিখে জানাবেন যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, আজকের লিটারি টার্মগুলো যে অসাধারণ হতে যাচ্ছে তা আপনার প্রথম স্লাইডটা দেখলেই আসলে বুঝতে পারবেন। আজকের ক্লাসটি ডেফিনেটলি আমি বলতে পারি এ যাবৎকালের সব থেকে সুন্দর একটি ক্লাস আপনি করতে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে লিটারি টার্মগুলো আমরা পড়বো, এক্সাম্পল দেখবো, একসাথে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে এই লিটারি টার্মটি আসলে কি। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন সকলের কাছে অনুরোধ জানাচ্ছি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়টি ক্লিয়ার করবেন, দেন আমরা আমাদের মূল সেশন শুরু করবো। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, একটু যদি আমাকে জানাতেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, দেন আমরা পড়াশোনা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই আমাকে সহায়তা করবেন, আমাকে এটি জানিয়ে সহায়তা করবেন যে আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন। এই বিষয়টি আমাকে জানাবেন। প্রিয় শিক্ষার্থী, যদি দুটি বিষয়ই ঠিক থাকে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আজকে প্রথমে সেশনে প্রথম অংশে যেটা থাকবে সেটা হচ্ছে লিটারি টার্ম নিয়ে আমরা কথা বলবো, টার্মিনোলজি যেটাকে বলা হয় সেটা নিয়ে কথা বলবো, এবং একসাথে দ্বিতীয় টার্মে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে বিভিন্ন সেন্টেন্স কারেকশন এবং একসাথে মিসলেনিয়াস যেটাকে বলা হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং সবথেকে সহজ উপায়ে বিভিন্ন টেকনিকের মাধ্যমে সেই বিষয়গুলো আমি উপস্থাপন করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন খেয়াল করবেন প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে মেটাফর। শিক্ষার্থী, মেটাফোর সম্পর্কে অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো অবগত আছেন যে মেটাফোর জিনিসটা কি। মেটাফোর জিনিসটা হচ্ছে একটি তুলনা। মেটাফোর জিনিসটা হচ্ছে তুলনা। আমি একসাথে একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে এখানে যে বিষয়টি লেখা রয়েছে বা আমি উল্লেখ করেছি, প্রত্যেকটি বিষয়কে আমি নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি, নিজের মতো করে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। লেখা রয়েছে যে আ কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস, মানে দুটি একই রকম জিনিসের মধ্যে তুলনা নয়। দুটি একই রকম জিনিসের মধ্যে তুলনা নয়, খেয়াল করবেন। দুটি একই রকম জিনিস নয়, ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, কিন্তু সেখানে আমরা লাইক বা অ্যাজ ব্যবহার করব না। লাইক বা অ্যাজের কথা কেন আসে সেটা আমরা সিমিলি পড়লে আরো বেশি ক্লিয়ার হতে পারবো। সো কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ, এই দুইটা ব্যবহার ছাড়া যদি আপনি কম্পারিজন করেন সেটাকে আমরা বলছি ম্যাটাফর। শিক্ষার্থী, এক্সাম্পলটা খেয়াল করবেন, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, আমরা তুলনা করছি পৃথিবী হচ্ছে একটি মঞ্চ। তো এই যে পৃথিবীকে আমরা মঞ্চের সাথে তুলনা করছি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন এখানে তুলনার সময় কিন্তু আমরা কোনো অ্যাজ বা লাইক ইউজ করিনি। আমরা যদি এই দুইটা জিনিসের মধ্যে, দুটো কন্ডিশনের মধ্যে আলোচনা করতে চাই, এখানে একটা স্টেজ শো হচ্ছে, স্টেজ শোতে সে গান গান গাইতেছে এবং সাথে সাথে সে দেখবেন যে স্বাভাবিক জীবনযাপন করছে। So, এই স্বাভাবিক জীবন এবং তার প্রফেশনাল জীবন দুটো আলাদা জিনিসের মধ্যে যখন আমরা তুলনা করছি সেটাই হচ্ছে ম্যাটাফর। ম্যাটাফরের ক্ষেত্রে তুলনা হবে ভিন্ন জিনিসের মধ্যে, ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হবে, কিন্তু সেই জিনিসটাতে কখনোই লাইক বা অ্যাজ ব্যবহার করা যাবে না। কিন্তু পৃথিবী একটা জিনিস আর স্টেজ আর একটা জিনিস। ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পৃথিবীকে স্টেজের সাথে তুলনা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, যে তুলনার মধ্যে আমরা লাইক বা অ্যাজ ব্যবহার করি না সেটাকে আমরা বলছি ম্যাটাফর। আমরা যদি পরবর্তী যে টপিকটা রয়েছে সিমিলিতে একটু চলে যাই, এখানে আমরা যদি একটু খেয়াল করি সিমিলি, একটু যদি খেয়াল করি, আ কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস, দুইটা মানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে আমরা তুলনা করব ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ। খেয়াল করবেন আমরা যখন ম্যাটাফোরে তুলনা করছিলাম তখন কিন্তু লাইক বা অ্যাজ ব্যবহার করতে পারছিলাম না। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা ম্যাটাফোরে তুলনা করছিলাম তখন কিন্তু আমরা লাইক বা অ্যাজকে ব্যবহার করতে পারছিলাম না, কিন্তু এখন যদি আমরা তুলনা করার ক্ষেত্রে লাইক বা অ্যাজ ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেটি হয়ে যাবে ডেফিনেটলি
ডেফিনেটলি সিমিলি আমরা ছবিতে যেটাকে দেখতে পাচ্ছি খেয়াল করবেন, স্মাইল লাইক সানশাইন, সূর্য রশ্মির মতো, সূর্যের মতো, সূর্যের আলোর মতো সুন্দর হাসি। তাহলে সূর্যের সাথে হাসির তুলনা দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে এবং সেখানে কিন্তু লাইক ব্যবহার করা হয়েছে। ডেফিনেটলি সেটিকে আমরা কি বলবো, সিমিলি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন যে সিমিলি এবং মেটাফোরটা কি হতে পারে। দুটি একই রকম জিনিসের মধ্যে তুলনা যখন আমরা করব, ভিন্ন রকম জিনিসের মধ্যে যখন আমরা তুলনা করব, সেখানে লাইক বা অ্যাজ ব্যবহার করব না, তখন সেটি হচ্ছে মেটাফোর, এবং যখন লাইক বা অ্যাজ ব্যবহার করব তখন সেটা হচ্ছে সিমিলি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন, হার স্মাইল ওয়াজ ব্রাইট অ্যাজ দ্য সান, তার হাসিটা হচ্ছে সূর্যের মতো ব্রাইট, উজ্জ্বল, রাইট? তো সূর্যের সাথে হাসির যে ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে, দুটি ভিন্ন জিনিস, এবং সেখানে আমরা ব্যবহার করেছি অ্যাজ। প্রিয় শিক্ষার্থী, অ্যাজ বা লাইক দিয়ে যখন আমরা তুলনাটি করব তখন সেটি সিমিলি হবে, যখন সেটি করব না তখন সেটা হয়ে যাবে মেটাফর। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পার্সনিফিকেশন। অনেকেই শুনে দেখেছেন বা শুনে থাকবেন আগে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে যারা ইংলিশ লিটারেচারে পড়েছেন, তাদের কাছে এই বিষয়গুলো একদমই সহজ, খুবই নর্মাল ব্যাপার, কিন্তু ইংরেজি লিটারেচার শিক্ষার্থী বাদে বাকিদের কাছে বিষয়টি একটু ঝামেলাপূর্ণ। So giving human qualities to the non-human object or animal, আমরা যদি কোনো ব্যক্তিকে চিন্তা করি কোনো বস্তুর মধ্যে, তাহলে সেটিকে আমরা পার্সনিফিকেশন, মানে বস্তুকে পার্সনের মতো করে চিন্তা করা, সেটি হচ্ছে পার্সনিফিকেশন। যেমন দ্য ওয়াইন উইসপার্ড থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে বাতাস বইতে হচ্ছে বা ফিসফিস করে যাচ্ছে। সো হোয়াট এভার সেটি বিষয় না, আমি যদি একটি সহজ উদাহরণ আপনাকে দেওয়ার চেষ্টা করি, বিষয়টি এমন হতে পারে যে মনে করেন আমি একটা ফোনকে বলতেছি, ফোন তুমি কিন্তু আমাকে অনেক জ্বালাচ্ছ, ফোন তুমি কিন্তু অনেক নিষ্ঠুর, হ্যাঁ তুমি এখন বন্ধ হয়ে গেলা, তোমার এখনই চার্জ শেষ হতে হলো। এই যে ফোনকে আমি বলছি নিষ্ঠুর, ফোন কিন্তু নিষ্ঠুর হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, ফোনকে আমি ব্যক্তির মতো করে চিন্তা করছি, বস্তুর মধ্যে যখন ব্যক্তির কোয়ালিটি দিব তখন সেটি কিন্তু হয়ে যাবে, কি হবে বলেন, সেটি কি হবে, সেটি হবে পার্সনিফিকেশন। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন আপনি চাইলে ক্লাসটি শেয়ার করতে পারেন, যদি মনে করেন এই ধরনের ক্লাসটি আপনি পরবর্তীতে আবার করতে চান তাহলে আপনি ক্লাসটি শেয়ার করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি একবারই দেখে সবই মনে করে ফেলতে পারবো, তাহলে কোনো সমস্যা নেই। আবার যারা মনে করেন যে না স্যার এই ক্লাসটি আমার ভালো লাগছে, এই ধরনের ক্লাস আরও চাই, তাহলে সেটিও লিখবেন যে আপনি এই ধরনের ক্লাস আসলে চান কিনা। সো একটু খেয়াল করবেন, আমরা উপরে এই যে সেন্টেন্সটা দেখতেছি, যেখানে লিখতে পাচ্ছি যে কি লিখতে পাচ্ছি, উদাহরণটা দ্য ওয়াইন হুইসপার্ড, মানে হচ্ছে হুইসপার্ড মানে তো বললাম ফিস ফিস করা বা ফিস ফিস করে স্বর করা। সো একটু খেয়াল করেন, বাতাস ওয়াইসপ্রেড ফিস ফিস করে যাচ্ছে বা ফিস ফিস করে স্বর করছে থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে এভাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে গাছের মধ্যে ফিস ফিস করার যে গুণাবলী বা কোয়ালিটিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, গাছের তো এই গুণাবলী বা কোয়ালিটিটা নেই, তাহলে বস্তুকে বা হচ্ছে আমরা যেগুলো ব্যক্তি নয় এমন বস্তুর মধ্যে, ব্যক্তির নয় যেমন যেগুলোকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট বলি আমরা অবজেক্টের ক্ষেত্রে, এরকম ব্যক্তি নয় যেসব অবজেক্ট রয়েছে, ইমপার্সোনাল বলতে পারি আমরা, ইমপার্সোনাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে যখন আমরা পার্সোনাল কোয়ালিটিকে ঢুকিয়ে দিই, মানে ব্যক্তির গুণাবলী ঢুকিয়ে দিই, তখন সেটি হয়ে যাবে পার্সনিফিকেশন, মানে বস্তুকে ব্যক্তির মতো করে চিন্তা করা। বিষয়টি বুঝতে পেরেছি নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সটিতে, পরবর্তী টার্মটিতে। খেয়াল করবেন, আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অক্সিমরন। কি নিয়ে কথা বলছি এখন, আমরা অক্সিমরন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন অক্সিমরনকে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই খেয়াল করবেন অক্সিমরনটি। অক্সিমরনটা বিষয়টি কি সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। অক্সিমরন হচ্ছে কম্বিনেশন অফ কন্ট্রাডিক্টরি অর অপোজিট ওয়ার্ড প্লেস টুগেদার, মানে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ এক জায়গায় ইউজ করা হয়েছে, সেটাকে আমরা বলছি অক্সিমরন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন দুটি ভিন্ন বিষয়কে, দুটি ভিন্ন শব্দকে, সিনোনিম অ্যান্টোনিমকে একই জায়গায় ব্যবহার করা, কন্ট্রাডিক্টরি দুটো শব্দ। আপনারা যদি ছবির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছি লাউড, সাইলেন্ট, লাউড অনেক বেশি জোর আর সাইলেন্ট অল্প কম। সো একটু খেয়াল করবেন, আমরা এখানে আরো কয়েকটা শব্দ দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছি নয়েজি, এবং একই সাথে কাম দেখতে পাচ্ছি, কাম মানে হচ্ছে শান্ত, নয়েজি মানে হইচইপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি লাউড অ্যান্ড সাইলেন্ট। সাইলেন্ট হচ্ছে শান্ত, লাউড হচ্ছে তীব্রতা, উচ্চস্বর বলতে পারেন। প্রিয় শিক্ষার্থী, দুইটি ভিন্ন কন্ট্রাডিক্টরি অপোজিট ওয়ার্ড প্লেস টুগেদার যখন একত্রে ব্যবহার করবেন, দুটি ভিন্ন বা অপোজিট ওয়ার্ড যখন একত্রে ব্যবহার করবেন, তখনই সেটাকে আমরা বলবো অক্সিমরন।
আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফেনিং, আবার লেখা হয়েছে সাইলেন্স, ক্রুয়েল, কাইন্ডনেস, লিভিং, ডেড লেখা আছে। এবং আমি যে ছবিটি আপনাদের সাথে অ্যাড করেছি সেটা হচ্ছে লাউড অ্যান্ড সাইলেন্স। সো লাউড এবং সাইলেন্স দুটি ভিন্ন ভিন্ন শব্দ, বিপরীত শব্দ এবং একই জায়গায় প্লেস করা হয়েছে, সেটাকে আমরা বলছি অক্সিমরন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই সেটি হচ্ছে অক্সিমরন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কথা বলতে চাই অক্সিমরন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কথা বলবো অক্সিমরন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি সাউন্ড শুনতে কোনো ঝামেলা হয়, ডেফিনেটলি আমাকে বিষয়টি অবগত করবেন। বিষয়টি আমি দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন খেয়াল করবেন, আমরা এখন যেটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আইরনি নিয়ে কথা বলবো। আইরনির অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সেটি নিয়েও কথা বলবো, একটু খেয়াল করবেন। দ্য এক্সপ্রেশন অফ মিনিং ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট সিগনিফাইজ দ্য অপোজিট। মানে আপনি বলতেছেন একটা, বোঝাইতেছে আর একটা, এটাকে বলা হচ্ছে আইরনি। বলতেছেন একটা কিন্তু বোঝাইতেছে আর একটা, সেটাকে বলা হচ্ছে আইরনি। আমি একটা ছবির মাধ্যমে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেকে ভাববে যে এটাতে কেন ছবি দেননি, ছবি আছে কিন্তু একটু বড় ছবি ওই যেখানে ধরে নাই, এই জন্য এই পরেরটাতে দিয়েছি। যেমন আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি, সে একটা বিপর্যস্ত সিচুয়েশনে আছে। বিপর্যস্ত একটা সিচুয়েশনে আছে, দেখেন আশেপাশে কি অবস্থা, একদম বন্যার পানিতে আকাশ ভেঙে ঠেঙে পড়ে, ছাদ ভেঙে ঠেঙে পড়ে, একটা বিশাল বিচ্ছিরি পরিবেশ। তারপরে সে বলতেছে ও গ্রেট, দিস ইজ হোয়াট আই নিডেড। বলতেছে ঠিক আছে, ও অসাধারণ, যা আমার প্রয়োজন ছিল এটা তাই। এবং পরবর্তী ছবিতে দেখেন তার একটা বিপর্যস্ত অবস্থা, খুবই খারাপ অবস্থা, খুব কষ্ট হয়েছে, সব এলোমেলো অবস্থা। তারপর সে বলতেছে ইজি 5 মিনিট ওয়েলথ। সো এটা বানাইতে আমার 5 মিনিট লাগবে, সো ঠিক করতে 5 মিনিট লাগবে। সো একটু খেয়াল করবেন যে তার আসলে অবস্থা একরকম কিন্তু সে বলতেছে আর এক রকম। তার মানে অপোজিট সেন্সটা যে এক্সপ্রেস করে সেটি হচ্ছে আমরা আইরনি বলি। আইরনির ব্যাপারটা একটু খেয়াল করবেন। আইরনিতে আমরা তিনটা সেগমেন্ট দেখেছি, একটা হচ্ছে ভার্বাল আইরনি, একটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি, একটা হচ্ছে ড্রামাটিক আইরনি। সো আপনি যদি খেয়াল করেন কোনটা কি আসলে, সেটা যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে খেয়াল করবেন প্রথম হচ্ছে ভার্বাল আইরনি, সেইং ওয়ান থিং বাট মিনিং অ্যানাদার। মানে আপনি বলতেছেন মুখে মুখে একটা কিন্তু মিনিং করতেছেন আরেকটা, এটা হচ্ছে ভার্বাল আইরনি হবে। তাহলে স্যার সিচুয়েশনাল আইরনিটা কেমন হবে? when what happens is opposite to what expected। আপনি ঘটতেছে একটা কিন্তু আশা করছিলেন আরেকটা। হ্যাঁ, আশা করছেন সুন্দর একটা জিনিস কিন্তু ঘটে গেছে আরেকটা জিনিস, এটাকে আপনি বলছেন সিচুয়েশনাল আইরনি। তাহলে স্যার ড্রামাটিক আইরনিটা কেমন হতে পারে? অডিয়েন্স নো সামথিং, ক্যারেক্টার্স কিন্তু ক্যারেক্টার ডোন্ট। মানে অডিয়েন্স সবই জানতেছে কিন্তু ক্যারেক্টার তো জানে না যে এটা করতেছে ওটা করতেছে, কারণ অডিয়েন্স তো সবই দেখতেছে, সবই বুঝতেছে, সবই জানে, কিন্তু ক্যারেক্টার তো আর জানে না যে কি ঘটবে বা কি হবে, রাইট? কারণ ক্যারেক্টার যদি জানে তাহলে তো গল্পই শেষ হয়ে গেল, সিনেমাই শেষ হয়ে গেল, রাইট? তো শিক্ষার্থী খেয়াল করবেন, যখন বলছেন এক মিনিং করছেন আর এক, তখন সেটা ভার্বাল আইরনি। যখন আপনি আশা করেছেন একরকম কিন্তু ঘটেছে আর একরকম, সেটা সিচুয়েশনাল আইরনি। যখন আপনি সিনেমা বা নাটকে দেখছেন যে অডিয়েন্স সবই বুঝতেছে কিন্তু ক্যারেক্টার এই বিষয়টি জানে না, ওই যে আমরা দেখি যে সিরিয়ালে মনে মনেই সব বলে ফেলে, রাইট? খেয়াল করবেন, আমরা একটু সামনের দিকে চলে যাই। আমরা আয়রনি নিয়ে কথাবার্তা বলেছি, আমরা একটু সামনের দিকে চলে যাব। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাইপারবোল। হাইপারবোল ব্যাপারটা তো আমরা বুঝি, হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জিত করা। সো অতিরঞ্জিত যে বিষয়টি সেটি নিয়ে কথা বলছি, হাইপারবোল নিয়ে কথা বলছি। শিক্ষার্থী খেয়াল করবেন, এক্সট্রিম এক্সাজারেশন মানে অতিরিক্ত অতিরঞ্জিত করা, বা অনেক বেশি অতিরঞ্জিত করা, ইউজ ফর এমফাসাইজিং আর ইফেক্ট, কোনো বিষয় বা ফলাফল কোনো গুরুত্বকে অতিরিক্ত অতিরঞ্জিত করা। যেমন আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, একটা ছবিকে আমরা সুন্দরভাবে একটা মাপ দিয়ে আঁকাবো, কিন্তু দেখেন তার বডি, তার পা, তার হাত দেখেন, এবং আমরা দেখতে পাচ্ছি সে মাথায় একটা ইয়া রেখেছে, অতিরিক্ত বড় একটা টুপি সে মাথায় পড়েছে। এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি প্রচুর মেঘ, অতিরিক্ত একটা ব্যাপার সেবার অ্যাড করা হয়েছে, এই জন্য ছবিটা ঠিক নেই। সো আপনি কোনো বিষয় যখন অতিরঞ্জিত করবেন সেই বিষয়টাকে আমরা বলবো হাইপারবোল। যেমন আমরা একটা উদাহরণ পড়তে পারি, যেমন আমরা অনেক সময় বলি আই হ্যাভ টোল্ড ইউ অল মিলিয়ন টাইমস। আমি তোমাকে লক্ষ লক্ষ বার বলেছি, মিলিয়ন বার তোমাকে বলেছি। তো এই যে মিলিয়ন বার তো কেউ বলে না, মানে হয়তো অতিরিক্ত কয়েকবার বলেছে, এই জন্য একবারে বলতেছে, তোমাকে আমি অনেকবার এই বিষয়টি বলছি, তুমি ইয়া করো না। So এই যে কথাকে অতিরঞ্জিত করা হয়েছে, যেমন আই এম সো হাংরি আই কুড ইট হর্স। আমি এত ইয়া যে আমি পুরো একটা ঘোড়া খেয়ে ফেলতে পারবো, বা ওটা এরকম যে অতিরঞ্জিত ব্যাপার স্যাপারকেই আমরা বলবো হাইপারবোল। তার মানে নিচে আমরা দুটি উদাহরণ দেখতে পারলাম, দুটো সেন্টেন্স দেখতে পেয়েছি, এই দুটি হচ্ছে হাইপারবোল। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আপনারা এই যাবৎকালের সব থেকে সেরা একটি ক্লাস করছেন। ছবি, উদাহরণ এবং ডেফিনেশনের মাধ্যমে একটা বৃহৎ কম্বিনেশন আপনারা পাচ্ছেন। এখন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অ্যালিটারেশন। আমরা এখন অ্যালিটারেশন নিয়ে কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন,
জানাবেন আপনি অ্যালিটারেশন সম্পর্কে আগে জানতেন কিনা। যখন দেখবেন দ্য রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট, মানে একটা শুরুতে যে কনসোনেন্ট আছে এই কনসোনেন্ট সাউন্ডটা প্রত্যেকটা রিপিট হচ্ছে, সেটাকে আমরা বলি আসলে অ্যালিটারেশন। যেমন পিটার, পাইপার, পিক, পেক, পিকলড, পেপার, পেপার্স। সো একটু যদি খেয়াল করেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ, পালস, পিচ, প্লে, ফ্রেজ, পালস, পিচ, প্লে, প্লে। এই যে একটু খেয়াল করেন প্রত্যেকটা শুরুতে যদি আপনি খেয়াল করেন কনসোনেন্ট, 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 রাইট? সো এই যে প্রত্যেকটা শুরুতে একই রকম কনসোনেন্ট যখন থাকে সেটাকেই আমরা অ্যালিটারেশন বলি। কি বলি? অ্যালিটারেশন। আমরা কিন্তু পড়ছি লিটারেচার। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি এ যাবৎকালের সব থেকে অসাধারণ একটি ক্লাস আপনি করছেন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন প্রত্যেকটা শুরুতে যদি একই রকম থাকে, একই ধরনের কনসোনেন্ট থাকে, সেটাকে আমরা বলছি অ্যালিটারেশন। আমি শেষে আরেকবার সামারাইজ করব, সমস্যা নেই, আপনারা শুধু পড়তে থাকেন, শুনতে থাকেন। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে সিম্বলিজম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কথা বলতে চাই সিম্বলিজম নিয়ে। সিম্বলিজম কি? আমরা বিভিন্ন সাইন দিয়ে বিভিন্ন সিম্বল প্রকাশ করি। দ্য ইউজ অফ সিম্বল টু রিপ্রেজেন্ট আইডিয়া আর কোয়ালিটি, বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন গুণ বা বিভিন্ন গুণাবলী বা যে কোনো আইডিয়া, পরিকল্পনা যাই বলেন না কেন, সেটা প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন সিম্বল ইউজ করি। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কবুতরের যে চিহ্নটা, এটা দেখলে আমরা কিন্তু শান্তি বুঝতে পারি। কাউকে গোলাপ দিলে সেটা ভালোবাসার প্রতীক বোঝায়। যদি কাক এরকম একটা ছবি, কাকের ব্যাপারটা দেখি, তাহলে আমরা দুর্ভিক্ষ বা খারাপ কিছু বুঝি। তারপর আমরা যদি এরকম জীবন্ত সুন্দর একটা গাছের ছবি দেখি, তাহলে আমরা লাইফ বুঝি বা গ্রোথ বুঝি, বৃদ্ধি বুঝি, রাইট? সো এক একটা পিকচার, এক একটা সিম্বল এক এক ধরনের আইডিয়া, কোয়ালিটি বা এক্সপ্রেশন দেয়। সো এইটাকে বলা হয় সিম্বলিজম। বিষয়টা মনে হয় সহজ, আমি আশা করছি আপনারা ধরতে পেরেছেন। এবং আমি মনে করি কখনোই আপনারা এই টপিকগুলোকে এভাবে পড়েননি, আমি যতটুকু মনে করি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, আমরা সিম্বলিজম থেকে যদি একটু সামনের দিকে যাই, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে রয়েছেন। ইমেজরি যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের যে ফাইভ সেন্স রয়েছে সেটি নিয়ে আমরা যখন কোনো কিছুকে ডিসক্রাইব করি, দ্য ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বা ডিসক্রাইব এর হচ্ছে ভার্ব ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যাপেলস টু ফাইভ সেন্স। যখন ফাইভ সেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু করার চেষ্টা করি, ডিসক্রাইব করি, ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সো ভাষা ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলা হয় ইমেজারি বলি। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজুয়াল দেখে বা শুনে বা টাচ করে বা হচ্ছে স্মেল নিয়ে বা তার স্বাদ গন্ধ নিয়ে, গন্ধ মানে স্মেল, বা সেটা টেস্ট নিয়ে, স্বাদ নিয়ে যখন আপনি এরকম ফিফথ সেন্স ইউজ করে কোনো বিষয়টাকে প্রকাশ করেন, তখন সেটাকে আমরা বলছি ইমেজারি। মানে আপনি বলছেন ওই যে আমরা হাতির একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, অন্ধদেরকে হাতি চেনানো। সো সুরে হাত দেওয়ার পরে বলতেছে এটা দড়ির মতো, কানে হাত দিয়ে বলছিল হাতির এটা একটা কুলার মতো, পায়ে হাত দিয়ে বলছিল এটা হচ্ছে একটা পিলারের মতো, রাইট? সো ওরকম হচ্ছে ইমেজারি, ঠিক আছে? কোনো কিছু কল্পনা করা তার ফিফথ সেন্স দিয়ে। শিক্ষার্থী, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অনোমাটোপিয়া। অনোমাটোপিয়া, সো অনোমাটোপিয়াতে আমরা একটু খেয়াল করবো, বলা হচ্ছে the word that imitates the sound it represent, মানে সে এই ওয়ার্ডটা দিয়ে একটা শব্দ দিয়ে সাউন্ডকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমরা যদি বলি ইস, সাই সাই করে দ্রুত যাও। যেমন আমরা যদি বলি ম্যাও, সেটা বিড়াল ডাক। স্প্ল্যাশ যদি বলি সপাস করে পড়া, এটা বোঝায়। এই যে ক্রাশ করা, ভেঙে যাওয়া, শব্দ হওয়া, এই যে বিশাল বিশাল একটা বড় বড় একটা শব্দ দিয়ে বা ছোট ছোট একটা শব্দ দিয়ে বড় কিছুকে প্রকাশ করা বা কোনো সাউন্ডকে রিপ্রেজেন্ট করা, কোনো শব্দকে প্রকাশ করা। ওয়ার্ড দ্যাট ইমিটেটস, মানে যে শব্দগুলো কোনো বিষয়টাকে ইমিটেটস করে, মানে মিমিক্রি করে বা বলে শব্দকে প্রকাশ করে, যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় অনোমাটোপিয়া। প্রিয় শিক্ষার্থী, এই ছিল অনোমাটোপিয়া। আমরা চলে যাব পরেরটাই। প্রিয় শিক্ষার্থী, অনোমাটোপিয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আমরা চলে যাব মুড। মুডটা দেখবেন। তাহলে কোনো শব্দ দ্বারা যখন কোনো সাউন্ডকে প্রকাশ করে সেটা হচ্ছে অনোমাটোপিয়া। আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মুড। আমরা মুড নিশ্চয়ই বুঝি, দ্য ইমোশনাল অ্যাটমসফিয়ার অফ ফিলিং ক্রিয়েটেড ফর দ্য রিডার। আপনি যেহেতু ইংলিশ লিটারেচারের টার্ম পড়ছেন, ইংলিশ লিটারেচারে যখন লেখক তা এমন একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার বা আবহাওয়া বা কন্ডিশন বা সিচুয়েশন তৈরি করে বা ফিলিংস তৈরি করে ফর দ্য রিডারের জন্য, যিনি পাঠকের জন্য কোনো ইমোশনাল তৈরি করে, সেটাকেই বলা হচ্ছে মুড। যেমন হচ্ছে
স্কেরি মুড হতে পারে, ভয়ঙ্কর কোনো একটা মুড হইতে পারে, আবার চিয়ারফুল মুড, খুব আনন্দদায়ক বা সুখকর কোনো একটা মুড হইতে পারে। সো এটা মনে হয় বোঝা খুব সহজ রিডারের পক্ষে। একটা গল্প পড়লে আমরা বুঝতে পারি সেটা কি ভীতিকর নাকি আনন্দের নাকি কমেডি, সেটা আমরা বুঝতে পারি। এই মুডটা ধরাটাকেই বলা হচ্ছে দ্য ইমোশনাল অ্যাটমসফিয়ার ওয়ার ফিলিং ক্রিয়েটেড ফর দ্য রিডার। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী যে টপিকটা রয়েছে সেই টপিকটা দেখতে চাই। যারা যুক্ত রয়েছেন, এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ক্লাইম্যাক্স। আমরা নিশ্চয়ই ক্লাইম্যাক্স সম্পর্কে অবগত রয়েছি। ক্লাইম্যাক্স বিষয়টি খুবই সহজ একটি বিষয়। আমরা যদি একটু খেয়াল করি ক্লাইম্যাক্স বিষয়টি কি হতে পারে, একটু খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন। ক্লাইম্যাক্স জিনিসটা কি? আমরা এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের চূড়াটা হচ্ছে ক্লাইম্যাক্স, রাইট? এখানে ক্লাইম্যাক্স দেখতে পাচ্ছি, রাইট? সো একটা সিনেমা বলেন, একটা গল্প বলেন, একটা নাটক বলেন, যাই বলেন না কেন, তার সর্বোচ্চ চূড়া, তার সর্বোচ্চ মেইন যে পয়েন্টটা যখন পিকে থাকে স্টোরিটা, দ্য টার্নিং পয়েন্ট অ্যান্ড মোস্ট ইন্টেন্স মোমেন্ট অফ স্টোরি, একটা স্টোরির সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, যেটার উপর বেস করে আসলে গল্পটা দাঁড়ায়, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সিনটা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটাকে আমরা বলছি ক্লাইম্যাক্স। প্রিয় শিক্ষার্থী, আমরা পয়েন্ট অফ গ্রেটেস্ট টেনশন দেখতে পারি, মানে সব থেকে বড় টেনশন সিনেমা যেটা, সেটাকে আমরা ক্লাইম্যাক্স বলতে পারি। রিডার খান টার্ন ব্যাক, ওই সময় রিডার কোনো সময় ফিরে আসতে পারে না। রিডার যিনি পড়তেছেন তিনি মনে করেন যে এটা পড়ে শেষ করব, আউটকাম বিকাম ক্লিয়ার, এটার ফলাফলও যেখানে ক্লিয়ার থাকে, সেই যে মূল পয়েন্টটা যেখানে মোড়টাই ঘুরিয়ে দেয়, যে পয়েন্টটা পুরো গল্পটাই যার উপর বেস করে, সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। আমরা ক্লাইম্যাক্স সম্পর্কে জানলাম, এখন যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে থিম। থিম জিনিসটা কি হতে পারে এটি আমরা মোটামুটি রিয়েলাইজ করতে পারি সবাই নামটা শুনেই। আমরা অনেকেই বন্ধু বান্ধবকে বলি, পরীক্ষার হলে হয়তো বলি যে বন্ধু আমাকে জাস্ট প্রশ্নের উত্তরের থিমটা বল, মূল জিনিসটা বল। আমি নিজেও করেছি বলেই এটা বলতে পারছি। তারপরে এই প্রশ্ন জানি আর না জানি, কিছু বুঝি আর না বুঝি, থিমটা শুনেই তারপরে লেখা শুরু করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার। আপনারা অনেকেই হয়তো এটা করেছেন। So that central idea underlining meaning of work of literature, কোনো সাহিত্য বা সাহিত্যকর্মের যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় বা মূল যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, ছবির দিকে তাকালে একটা মূল বিষয়ের উপর ফোকাস করে বা সেন্ট্রাল বিষয়ের উপর ফোকাস করে আমরা এনলাইটমেন্ট, নলেজ, ইমাজিনেশন, মিস্ট্রি, পাওয়ার চিন্তা করছি একটা সেন্ট্রাল পয়েন্টকে কেন্দ্র করে। দ্যাট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি অফ দ্য লিটারারি ওয়ার্ক। শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি প্যারাডক্স। প্যারাডক্স কথাটা খুব সহজে শেখা সম্ভব একটা বিষয়ের মাধ্যমে। সেটা হচ্ছে যে জিনিসটাকে আপনার আপাতত বিষয়টিতে মনে হতে পারে যে কন্ট্রাডিক্টরি বা সত্য নয় বা মিথ্যা, কিন্তু বাস্তবিক অর্থে যেটা সত্যি একদম রিয়াল, সেটাই হচ্ছে প্যারাডক্স। আপাতত একটু কনফিউজিং, একটু টেনশন, একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু সেটা আসলে রিভিল ডিপার ট্রুথ, সব থেকে বাস্তবতা প্রকাশ করে। আপনারা যারা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা পড়েছেন তারা বিভিন্ন কনসেপ্ট সেখান থেকে জানতে পেরেছেন। প্যারাডক্সিক্যাল নামটা এখান থেকে এসেছে, যে বিষয়টিকে আপনার মনে হচ্ছে আসলে অসত্য সেটি আসলে বাস্তব। যেমন আপনি যে ধর্মই হন না কেন, আপনার মনে হতে পারে যে আসলে কি সৃষ্টিকর্তা আছেন কিনা, বা হচ্ছে আসলে এই পৃথিবী কি কোনো বিস্ফোরণের মাধ্যমে ঘটে গেছে কিনা, বা নাকি কোনো সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, বা এরকম ধরনের প্রশ্ন যখন আপনার থাকে মনে, এটা কন্ট্রাডিক্টরি, কিন্তু আসলে একজন সৃষ্টিকর্তা আছেন। কারণ কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে প্যারাডক্স, আমি যে কথাটা এতক্ষণ আপনাদের বলার চেষ্টা করলাম। সো শিক্ষার্থী, মনে রাখবেন যে বিষয়টিকে আপনার মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি বা মানে অমিল মনে হচ্ছে, বা আপনি মেলাতে পারছেন না, বা আপনার মনে কনফিউশন আছে, কিন্তু যেটা বাস্তবে ডিপ ট্রুথ যার মধ্যে রয়েছে, দ্যাট ইজ দ্য প্যারাডক্স। শিক্ষার্থী, এই ছিল প্যারাডক্স। আমরা একটু পরবর্তী টপিকে যাওয়ার চেষ্টা করব, আমরা স্যাটায়ারে চলে যাব। আপনারা ছবির দিকে খেয়াল করলে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। আপনারা যখন এই টপিকগুলো পড়বেন, আমি চেষ্টা করবো আরও একটা এরকম ক্লাস আপনাদেরকে দেওয়ার, ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আরও কিছু লিটারেরি টার্ম আপনাদেরকে পড়ানো, এবং লিটারেচারের ক্লাস যদি আপনাদের নেওয়ার সুযোগ হয় কখনো, বুঝতে পারবেন যে লিটারেচারের গল্পগুলো শুনতে কত সুন্দর লাগে, কত অমায়িকভাবে রিপ্রেজেন্ট করা যায়। এক এক ধরনের রিপ্রেজেন্ট করার ক্ষমতা এক এক রকমের। হ্যাঁ, আমার থেকে হয়তো কেউ আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে, আমি হয়তো কোনো একজনের থেকে একটু ভালো পারি বা খারাপও পারি। সো স্যাটায়ার বিষয়টা আমরা বুঝি ব্যঙ্গাত্মক বিষয়। সো ইউজিং হিউমার, আইরনি অর এক্সাজারেশন, ক্রিটিসাইজ অর মক সামথিং, কোনো বিষয়কে এগুলো ইউজ করে মক করা বা ব্যঙ্গ করা, করা। যেমন এখানে আমরা একটা ছবির দিকে তাকালে বুঝতে পারছি, লেখা আছে আই এম নট ক্রাফটেড,
আমি দুর্নীতিবাজ নই, আই অ্যাম স্ট্র্যাটেজিক্যালি ফান্ডেড। আমি হচ্ছে কৌশলগতভাবে টাকা পয়সা করছি আর কি, সংগ্রহ করছি। সো এটা একটা স্যাটায়ার, ঠিক আছে? আসলে বুঝাইছে সে দুর্নীতিবাজ। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী টপিকে যদি যাই, আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রেখেছি। এই টপিকগুলোর দিকে একটু খেয়াল করবেন, নিশ্চয়ই খেয়াল করবেন। অ্যাসোনেন্স নিয়ে কথা বলছি। অ্যাসোনেন্স জিনিসটা খুবই সহজ, এটা খুব সহজে শেখা সম্ভব। বিষয়টি হচ্ছে রিপিটেশন। এই বিষয়গুলোকে একসাথে কেন রেখেছি? এই বিষয়গুলো আমরা অনেকে গুলিয়ে ফেলি, এই জন্য এই বিষয়গুলোকে আমরা একসাথে রেখেছি। প্রশিক্ষার্থী, রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড। আপনি যদি ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হয় সেটাকে আমরা বলি অ্যাসোনেন্স। আর যদি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাট, স্যাট, ম্যাট, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন। আমরা যদি দেখি কনসোনেন্স, সেটা কি? তাহলে কনসোনেন্ট সাউন্ডে হবে ইন দ্য মিডিল অথবা ইনস শেষে যদি, এবং মিডিলে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে এরকম উপরেটার মতো, তাহলে সেটা হবে কনসোনেন্স। এরপরে তো যদি আমরা দেখি রাইম, সেটা হচ্ছে সিমিলার এন্ডিং সাউন্ডস, প্রত্যেকটা শেষে সেম সাউন্ড থাকবে, প্রত্যেকটা শেষে সেম সাউন্ড থাকবে, প্রত্যেকটা শেষে সেম সাউন্ড যদি থাকে সেটাকে আমরা বলছি রাইম। তাহলে রিদমটা কি হতে পারে? প্যাটার্ন অফ স্ট্রেচ অ্যান্ড আনস্ট্রেচ সিলেবল। সো যদি কোনো একটা যদি মানে ছন্দ যেটাকে বলা হয়, যেমন আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, কবিতার যে ছন্দ থাকে প্রত্যেকটা লাইনের সাথে লাইনে মেলানো, পরবর্তী লাইনের সাথে পরবর্তী লাইনে মেলানো, এই যে মেলানোর যে ছন্দটা সেটাকে আমরা বলে থাকি রিদম। সো রিদম গেল, রাইম গেল, কনসোনেন্স গেল, অ্যাসোনেন্স গেল। খুবই ইম্পর্টেন্ট কিছু লিটারি টার্ম আমরা জানার চেষ্টা করলাম। আজকের টপিকে দ্বিতীয় অংশে যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে কারেকশন। কারেকশনে আমরা এবং কিছু মিসসেলেনিয়াস এখানে আমরা দেখব, যে টপিকগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থী, বাই দ্য ওয়ে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্য নয়েজ। সেটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের যে বাচ্চাটা, সেই হঠাৎ করে একটু কান্নাকাটি করলো, সেটার জন্য আপনাদের কিছুটা বোদার হতে হয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এই ধরনের বাচ্চা কাচ্চাদের বিষয়ে আশা করি আপনারা খুব বেশি বোদার হবেন না, বা এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই আমলে নেবেন। সো বাচ্চাটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে, সে হচ্ছে একটু কান্নাকাটি করছিল, এই জন্য আপনারা কিছুটা হয়তো একটু বোদার হয়েছেন কিছুটা হলেও। আমার মনে হয় বাচ্চাদের বিষয় নিয়ে আমাদের একটু কনসিডার করা উচিত। সো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেশনে। আমরা এখন কারেকশন এবং মিসেলেনিয়াস নিয়ে কথা বলবো। আমি যেগুলো নিয়ে কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে প্রশ্নটি রয়েছে এটি চাইলে আপনারা উত্তর দিতে পারেন, একসাথে 2 নম্বর প্রশ্নেরও উত্তর দিতে পারেন। আমরা অনেক সময় মেড অফ এবং মেড ফর এর পার্থক্যটা বুঝতে পারি না। মেড অফ এবং মেড ফ্রম, এটার পার্থক্য অনেকেই বুঝতে পারি না। এটার পার্থক্য মনে রাখা খুবই সহজ। একটা হচ্ছে দৃশ্যমান, আর একটা হচ্ছে অদৃশ্যমান। একটা হচ্ছে দৃশ্যমানের ক্ষেত্রে ব্যবহার করা হয় দৃশ্যমান, আরেকটা ব্যবহার করা হয় অদৃশ্যমানের ক্ষেত্রে অদৃশ্যমান। এটা মনে রাখার একটা সহজ উপায় বা টেকনিক হতে পারে যে আমরা কখন অফ ব্যবহার করব, যখন দৃশ্যমান বোঝাবে তখন অফ, আর যখন অদৃশ্যমান বোঝাবে তখন আমরা ফ্রম ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন অদৃশ্যমান যে স্পেলিংটা আছে এই স্পেলিং বা বানানটা কিন্তু বড়, এটা দেখতে বড়। আবার ফ্রম যে বানানটা বা স্পেলিংটা আছে সেটাও দেখতে বড়। তাহলে আমরা অদৃশ্যমান কার ক্ষেত্রে ব্যবহার করব? ফ্রম। ফ্রম কখন ব্যবহার করব? অদৃশ্যমানের ক্ষেত্রে। কিন্তু দৃশ্যমান বানানটি অদৃশ্যমানের থেকে ছোট, এই জন্য আমরা ছোট বানানটি ব্যবহার করব, মানে অফ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, পেপার ইজ মেড অফ উড, পেপার যে কাঠ থেকে বানানো হয়েছে এটা তো দৃশ্যমান নয়, দেখা যায় না। সো যেহেতু এটা দেখা যায় না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পেপার ইজ মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড, যেহেতু কাঠ থেকে যখন আপনি পেপার বানিয়েছেন সেটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা 2 নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এক্ষেত্রে দেখেন চেয়ারের ক্ষেত্রে তাহলে আমরা কি ব্যবহার করব? বাইতে ব্যবহার করার প্রশ্ন আসে না, ইনও ব্যবহার করার প্রশ্ন আসে না, হয় ফ্রম হবে না হলে অফ হবে। তাহলে একটু খেয়াল করেন, কাঠ থেকে যখন চেয়ার বানাচ্ছেন, চেয়ার বানাতে গেলে কিন্তু আপনার যে দৃশ্যমান হচ্ছে কাঠ, কাঠ তো দৃশ্যমান, সেক্ষেত্রে কাঠ যেহেতু দৃশ্যমান এক্ষেত্রে কিন্তু আমরা এ নাম্বারকে উত্তর হিসেবে নিব। এই দুটি বিষয় নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছেন। এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আর কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করি, যেমন ভোকাবুলারি, ফ্রেজ সহ যে মুখস্থ পার্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন
বিগত বছরের প্রশ্নের উপর নির্ভর করতে, তাহলে আপনারা একটা ভালো মার্ক গেইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা 3 নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এরকম প্রশ্ন আমরা প্রায় পরীক্ষায় দেখতে পাই। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, এই প্রশ্নটিতে যদি একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, জানতে চাওয়া হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি কারেক্ট। এখানে পালসের কথা বলা হচ্ছে। আমাদের হাতের যে পালস আছে, আমাদের মানে হাতে মানে হাতুড়ে ডাক্তার যারা আছেন তারা হাত ধরে যখন পালস দেখেন কি অবস্থা আমাদের পালসের, তো এই যে পালস দেখার যে বিষয়টি, পালস আসলে ফিল করার বিষয়, এটি এক্সামাইন করা যায় না, এটি ফাউন্ড করতে হয় না, এটি স করতে হয় না, মানে দেখতে হয় না, সি না। সো আমরা পালসের ক্ষেত্রে ফিল শব্দটা ব্যবহার করবো। কোন শব্দটি ব্যবহার করবো? ফিল। তাহলে পালস দেখার ক্ষেত্রে আমরা ফিল শব্দটা ব্যবহার করবো। সো এইরকম কিছু কানেকশনের শব্দ আমরা মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখি, সো এগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই সতর্ক হবেন। 4 নাম্বার যে প্রশ্নটি, এই প্রশ্নটি চাইলে আপনারা উত্তর দিতে পারেন। এই ধরনের প্রশ্নটা আপনারা প্রায় পরীক্ষায় দেখতে পাবেন। এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এমবেডেড কোশ্চেন বা ইনটেক কোশ্চেন, যেটা ন্যারেশনের থেকে সরাসরি গঠিত হয়ে এসেছে। সো এমবেডেড কোশ্চেন বা ইনডাইরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে যাই হোক না কেন, ডাব্লিউ সল্ট যখন মাঝে থাকে, আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ সল্ট মাঝে আছে। ডাব্লিউ সল্ট যখন অক্সিলারি কোশ্চেন হয়, ডাব্লিউ কোশ্চেন হয়, তখন আমরা ডাব্লিউ সল্ট বসাই দিই। যখন অক্সিলারি কোশ্চেন হয় তখন আমরা ইফ বসাই, অথবা ইফের পরিবর্তে আমরা হুইদারও বসাইতে পারি। শিক্ষার্থী এখানে প্রত্যেকটাতে ইফ আছে। এখন কথা হচ্ছে যে স্যার আমরা কোনটাকে উত্তর নেব? দেখেন এই সেন্টেন্সে কোনো কনজাংশন নেই, সেজন্য এটাকে বাদ। তাহলে স্যার আমরা কোনটাকে উত্তর নিব? আপনারা নিশ্চয়ই জানেন অতীতে দুটি কাজ। অতীতে কটি কাজ? অতীতে দুটি কাজ। একটি কিন্তু আগে হয়, আরেকটি কিন্তু পরে হয়। একটি হয় আগে, আরেকটি হয় পরে। যেটি পরে হয় এটি হয় কিন্তু পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর যেটি আগে হয় এটা হয় পাস্ট পারফেক্ট। তো একটু যদি আমরা খেয়াল করি, আমরা এই প্রশ্নটি যদি খেয়াল করি, দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে কি বলে, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই হ্যাড পাস্ট, আমি পাস করেছিলাম কিনা। সো এই যে একটু খেয়াল করি, আমরা এই ঘটনাটা আগে ঘটেছে, এই জন্য এটাকে বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এইটা আমি পরে জিজ্ঞাসা করেছি, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো বাকিগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা টেকনিক এখানে আপনাদেরকে শেখাই দিই, সেটা হচ্ছে এই যে প্রথম সেন্টেন্সটা কোনো সেন্টেন্সে যদি পাস্ট টেন্স হয়, মানে প্রিন্সিপাল যে ক্লজটি আছে, প্রিন্সিপাল যে ক্লজটি আছে, সেই ক্লজটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে, প্রেজেন্টে হওয়ার সুযোগ নেই। সো এটা বাদ। তাহলে আপনার কনফিউশন থাকার কথা ছিল বি এবং সি, আর বি এবং সি এর মধ্যে কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ অতীত দুটি কাজের মধ্যে একটি আগে হবে, একটি পরে। যেটি আগে হবে ওটি পাস্ট পারফেক্ট, যেটি পরে হবে ওটি পাস্ট ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি একটু খেয়াল করবেন, লেখা রয়েছে যে আই হ্যাভ, আচ্ছা আপনার আগে উত্তর দেওয়ার চেষ্টা করেন, আপনার আগে উত্তর দেওয়ার চেষ্টা করেন, তারপরে আমি বিষয়টি দেখার চেষ্টা করব। আপনারা যদি একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং আমি তো বলেই ফেললাম। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব যে আপনারা বলার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কোনো নন কাউন্টেবল নাউনকে গণনা করি না। কিন্তু মনে রাখবেন, নন কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। নন কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। আবারও বলছি, নন কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। আবারও বলছি, কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। আবার বলছি, নন কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস, ইটস আ নন কাউন্টেবল নাউন। আর নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউনের সাহায্য গ্রহণ করি। আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার যে অংশটা রয়েছে, আই হ্যাভ আ পিচ অফ আর্জেন্ট বিজনেস। এই যে আর্জেন্ট শব্দটি এখানে আগে নিয়ে এসেছে, এখানেও আগে নিয়ে এসেছে, এটাতেও আগে নিয়ে এসেছে, এটা বাদ। যেমন আমরা যদি বলি টি, একটি নন কাউন্টেবল নাউন, এটাকে যদি আমরা গুনতে চাই কিভাবে করতে হবে? এ কাপ অফ টি, এ কাপ অফ টি। যদি আমি 2 কাপ বলতে চাই, তাহলে কি বলতে হবে? 2 কাপস অফ টি, 2 কাপস অফ টি। এরকম যদি আমরা বলি যে বিজনেস, তাহলে আমাকে কি বলতে হবে? পিচ অফ বিজনেস। ঠিক আছে, আমরা যদি দুটো বিজনেসের কথা বলতে চাই, তখন আমাকে বলতে হবে 2 পিসেস অফ বিজনেস। কি বলতে হবে? 2 পিসেস অফ বিজনেস, 2 পিসেস অফ বিজনেস, 2 পিসেস অফ বিজনেস, 2 পিসেস অফ বিজনেস। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বিষয়, নন কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা। 5 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, 6 নাম্বার, সেই প্রশ্নটি খুবই সহজ। আমরা যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি থাকে না, তখন ডু অথবা ডাজ ব্যবহার করি, এবং পাস্ট টেন্সে ডিড ব্যবহার করি। যখন কোনো সেন্টেন্সে ডু, ডিড, ডাজ ব্যবহার করা হয়, তখন ভার্বের বেস ফর্মটা বসাইতে হয়। মেইন ভার্বে কোন ফর্মটা বসাইতে হয়? মেইন যে ভার্বটা থাকে তার বেস ফর্মটা বসাতে হয়। বেস
ফর্মটা বসাতে হয়। প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি খেয়াল করেন এখানে বেস ফর্মটি নেই, এখানেও বেস ফর্মটি নেই, এখানেও বেস ফর্মটি নেই, কিন্তু এখানে খেয়াল করেন ডিড বসার কারণে এখানে কিন্তু আমরা বেস ফর্মটি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা এই বিষয়টিতে সতর্ক হবেন। জি, আমি ক্লাসে আছি, পড়াশোনা করে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা 7 নাম্বার যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আমরা যদি খেয়াল করি, লেখা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে I hanged my shirt on the wall. I saw him playing football. এবং লেখা আছে one must do his duty. এখানে ইনকারেক্ট হবে, এক্সট্রিমলি সরি। এখানে প্রশ্নটি হবে ইনকারেক্ট, কোনটি অশুদ্ধ বা কোনটি ভুল। কিন্তু এখানে নিচের বাক্যটির মধ্যে শুদ্ধ বাক্য কোনটি, শুদ্ধ বাক্য কোনটি, আচ্ছা, শুদ্ধ বাক্য কোনটি, তাই না? ওকে, আমরা যদি খেয়াল করি শুদ্ধ বাক্য, আমরা এখানে যদি দেখি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ভুল করেছি, সরি ফর দ্য মিস্টেক। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা যদি দেখি এই অংশটি কেন ভুল আছে, ওয়ান থাকলে আমরা সেখানে ব্যবহার করি ওয়ান্স, সো এটা শুরুতেই ভুল। এখানে আমরা ক্ষুধা বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাপিটাইট ফর, সো এটাও ভুল। আমরা যদি এই প্রশ্নটি দেখি, লেখা যাচ্ছে আই স হিম প্লেইং, একটা সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব বসবে, আর যদি কোনো ভার্ব আসে সেটি নন ফাইনাইট ভার্ব বসবে, নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, টু প্লাস ভি ওয়ান বসতে পারে, ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, টু প্লাস ভি ওয়ান বসতে পারে, এগুলো বসতে পারে। প্রিয় শিক্ষার্থী, ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, টু প্লাস ভি ওয়ান বসতে পারে, রাইট? প্রিয় শিক্ষার্থী, আমরা যদি খেয়াল করি এ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটিতে লেখা আছে আই হ্যাভ হ্যাংড মাই শার্ট অন দ্য ওয়াল। সো এটিও ভুল। আমরা হ্যাংডের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি দেখি হ্যাং, হ্যাংয়ের ভি টু হচ্ছে হাং, এবং এখানে হচ্ছে হাং, এটাই ব্যবহার করি কোনো কিছু ঝোলানোর ক্ষেত্রে, ঝোলানো, কোনো কিছু ঝোলানোর ক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করি। আর যখন আমরা ফাঁসি দেই কারোর, যেমন হ্যাং, তখন আমরা ব্যবহার করি হ্যাংড, তখন আমরা ব্যবহার করি হ্যাংড। তাহলে আমরা নিশ্চয়ই দেওয়ালে কোনো শার্টকে ফাঁসি দিচ্ছি না, তাহলে আমরা নিশ্চয়ই এখানে সরি, ফাঁসি হবে, এটি এক্সট্রিমলি সরি ফর দ্য মিস্টেক। সো এখানে হবে ফাঁসি, যখন আমরা ফাঁসি দিয়ে বোঝাবো তখন আমরা হ্যাং, হ্যাংড, হ্যাংড মানে ইডি ব্যবহার করবো। আর যখন আমরা কোনো কিছু ঝোলানো বোঝাবো তখন আমরা হাং ব্যবহার করবো, সেখানে হাং, হ্যাংড হবে না, এখানে হবে হাং, ভি টু হিসাবে, ঠিক আছে? সো ডেফিনেটলি দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। প্রিয় শিক্ষার্থী, আমরা 8 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এই প্রশ্নটি আপনি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, কোনটি সঠিক লেখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে আপনারা যারা যুক্ত রয়েছেন তারা একটু কারেক্ট উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সঠিক উত্তরটি জানি, আমি চেষ্টা করব যে আপনারাও সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু দ্রুত উত্তরটা দেওয়ার চেষ্টা করব, আমি একটু সময় নিতে চাই। আপনারা অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমি একটু আশা করব যে আপনারা ওকে 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 দ্য স্টুডেন্টস, ডেফিনেটলি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু যদি খেয়াল করি, আমরা ডি নাম্বার অপশনটাকে ভুল বলছি। কেন স্যার ভুল বলছেন? কারণ আমরা টেলিভিশন, এটার ক্ষেত্রে আমরা ডিসকভার ব্যবহার করি না, এটার ক্ষেত্রে আমরা ইনভেনশন ব্যবহার করি। স্যার কেন? যখন কোনো কিছু আগে থেকেই ছিল না, নতুন করে আবিষ্কৃত হয়েছে, সেটাই হচ্ছে ইনভেনশন। টেলিভিশন পৃথিবীতে ছিল না, পৃথিবীতে মানুষ এসে টেলিভিশন আবিষ্কার করেছে, সেটি হচ্ছে ইনভেনশন। আর ডিসকভার পৃথিবীতে মনে করেন যে আগে থেকে নদী ছিল, খাল বিল চৌচিল যা যা ছিল, এগুলো ডিসকভার করে ডিসকভারি চ্যানেলে দেখায়, ওটার ক্ষেত্রে আমরা ডিসকভার ব্যবহার করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আই সিন টু ডেয়ার্স, ডেয়ার্স এর প্লুরাল এবং সিঙ্গুলার উভয়, সো এখানে ডেয়ার্স হবে না, টু ডেয়ারই হবে। এবার আমরা দেখতে পাচ্ছি আই উইল অ্যাভিল অন সেলফ অফ, অ্যাভিল মাইসেলফ, অ্যাভেল মাইসেলফ অফ। যখন কোনো সেন্টেন্সে অ্যাভেল শব্দটি ব্যবহার হবে, অ্যাভেল শব্দটির পরে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, এবং একই সাথে তারপরে প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করতে হবে। তো সেটির উপস্থিতি আমরা পাইনি, সেজন্য আমরা বি নাম্বারকে ভুল বললাম, সি নাম্বারকে ভুল বললাম। আসেন আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি বি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটিতে রয়েছে আই শুড টেক লিভ অফ ইউ। এই সেন্টেন্সটিতে আমরা কোনো ভুল খুঁজে পাচ্ছি না, সো ডেফিনেটলি দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। শিক্ষার্থী, আমরা 9 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে চলে যেতে চাই। শিক্ষার্থী 9 নাম্বার প্রশ্নটিতে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। এখানে একটু খেয়াল করবেন, প্রশ্নগুলো খুবই সহজ। আপনারা যদি একটু পার্টিসিপেট করেন, খুবই খুশি হব। আপনাদের পার্টিসিপেশনের মধ্য দিয়েই আমাদের ক্লাসগুলো অসাধারণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী একটু চেষ্টা করবেন, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন।
আপনাদের সঠিক উত্তর দেওয়ার মধ্য দিয়েই আমরা অসাধারণ একটি ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা একটু যদি খেয়াল করি, আমরা 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স, দয়া করে আমার অ্যাটেন্ডেন্স দিন। এই যে গিভ মি অ্যাটেন্ডেন্স, এই সেন্টেন্সটি একদমই কারেক্ট, কারণ এখানে কোনো ভুল নেই, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বাকিগুলো ভুল কেন সেটি আমরা একটু দেখার চেষ্টা করবো। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি খেয়াল করি এখানে লেখা আছে আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক, গ্রেট ডিল অফ ওয়ার্ক হয় না, এখানে হয় এ গ্রেট ডিল অফ ওয়ার্ক, ঠিক আছে। এরপর আমরা বি নাম্বার যে জিনিসটা দেখতে পাচ্ছি লেখা আছে হি ট্রাইড হার্ডলি টু সাকসিড, সে সাকসিড হওয়ার জন্য হার্ডলি চেষ্টা করছিল না, হার্ড ভাবে চেষ্টা করেছিল, হার্ড কঠোর চেষ্টা করেছিল। হার্ড মানে তো নেগেটিভ বোঝায়, নেগেটিভ তো এই সেন্টেন্সে ব্যবহৃত হবে না, কারণ সফলতার জন্য মানুষ কঠোরভাবে চেষ্টা করে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আই ফিল আউট অফ সোর্স টুডে, এখানে সোর্স হবে আউট অফ সোর্স, আই ফিল আউট অফ সোর্স টুডে। এখানে শব্দটিকে প্লুরাল করতে হবে, কাউন্টেবল নাম একা বসে না, হয় সেটিকে প্লুরাল করতে হবে, নাহলে ডিটারমিনার সহ বসে। শিক্ষার্থী 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। লেখা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। শিক্ষার্থী খেয়াল করবেন আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেই প্রশ্নটির মধ্যে কোনটিকে সঠিক মনে হচ্ছে একটু লিখে জানাবেন। কোন প্রশ্নটিকে আপনার কাছে মনে হচ্ছে শুদ্ধ, কোন প্রশ্নটিকে আপনার কাছে মনে হচ্ছে সঠিক। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, খুবই সহজ একটি প্রশ্ন। আমরা প্রথমেই যেটিকে ভুল হিসেবে গ্রহণ করছি সেটি হচ্ছে ডি নাম্বারটাকে, কারণ ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি লেট আছে, লেট হচ্ছে একটি কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব। সো কজেটিভ ভার্বের পরে যখন অবজেক্ট থাকে লেটের পরে, তখন ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। সো সেই বেস ফর্মটা কিন্তু এখানে নাই, এই জন্য এটাকে আমরা ভুল ধরছি। শিক্ষার্থী আমরা যদি সি নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির দিকে একটু তাকাই। সি নাম্বার প্রশ্নে লেখা রয়েছে 4 soldiers were wounded and 1 killed। এই যে 4 soldiers were wounded and war কিল্ড কিভাবে হলো, তাকে হত্যা করা হয়েছে, তাহলে ওয়ার কিল্ড হবে না, সরি ওয়াজ কিল্ড হবে না, এটাকে প্যাসিভে করতে হবে। সাবজেক্ট যখন নিজে কাজ না করে তখন সেটাকে প্যাসিভে করতে হয়। সাবজেক্ট নিজে কাজ না করলে, সাবজেক্ট নিজে কাজ না করলে কিসে করতে হয়, প্যাসিভে করতে হয়। সাবজেক্ট নিজে কাজ না করলে প্যাসিভে করতে হয়। আবার বলছি সাবজেক্ট নিজে কাজ না করলে প্যাসিভে করতে হয়। প্রিয় শিক্ষার্থী ডেফিনেটলি এই বিষয়টাকে প্যাসিভে করতে হবে। আমরা যদি এই প্রশ্নটিকে দেখি বি নাম্বারটা কেন ভুল, কিছু কিছু শব্দ আছে যারা নিজেরাই সুপারলেটিভ, তাই তাদের ক্ষেত্রে আর মোস্ট ব্যবহার করা যাবে না, দি ব্যবহার করা যাবে না। যেমন আমরা বলতে পারি ইউনিক, যেমন আমরা বলতে পারি পারফেক্ট, যেমন আমরা বলতে পারি ইটারনাল, ইটারনাল, যেমন আমরা বলতে পারি ডেইড, যেমন আমরা বলতে পারি ফুল, আমরা বলতে পারি হচ্ছে ইউনিভার্সাল। এরকম কিছু শব্দ আছে যারা নিজেরাই সুপারলেটিভ, তাই তাদের আগে দি ব্যবহার করব না, তাদের আগে মোস্ট ব্যবহার করব না, তাদের আগে লিস্ট ব্যবহার করব না, তাদের আগে ভেরি ব্যবহার করব না, এগুলো ব্যবহার করা যাবে না। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, কারণ এটা বাকি আছে। আমরা যদি খেয়াল করি আই হ্যাভ রিড দ্য ফার্স্ট, এই যে কার্ডিনাল নাম্বার আগে দি বসে, দি বসেছে, এটার আগে যেহেতু দি বসেছে এটার আগেও দিয়ে আছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক, আমি এই বুকের প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছি, দ্বিতীয় চ্যাপ্টারটা পড়েছি। তো শিক্ষার্থী এইখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 11 নম্বর যে প্রশ্নটি, এই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। লেখা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। লেখা রয়েছে it has been raining for 2 days, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ভাই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অতীতে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলতেছে। অতীতে কোনো কাজ শুরু হয়েছে, অতীতে কোনো কাজ শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, অতীতে কোনো কাজ শুরু হয়েছে, বর্তমানে চলছে, বর্তমানে চলছে, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স বা ফর ব্যবহার করা হয়ে থাকে। সিন্সের পরে স্টার্টিং সময় থাকে, স্টার্টিং টাইম থাকে, সিন্সের পরে স্টার্টিং টাইম থাকে, আর ফরের পরে ডিউরেশন থাকে, মানে ডিউরেশন অফ টাইম থাকে, ডিউরেশন অফ টাইম থাকে। তো শিক্ষার্থী সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ। তাহলে বাকিগুলো কেন হইলো না সেটা একটু দেখা করি। বি নাম্বারটাই না এই জন্য হলো না, কিছু কম্পারেটিভ ফর্ম আছে যার পরে দ্যান ব্যবহার করা হয় না, টু ব্যবহার করা হয়। যেমন সিনিয়র টু, যেমন জুনিয়র টু, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, প্রিফার টু, প্রিয়র টু, তারপরে আছে ইনফেরিয়র টু, ইনফেরিয়র টু, যেমন অল্টেরিয়র টু, যেমন আছে পোস্টেরিয়র টু, এরকম কিছু টু আছে যা
কম্পারিজনে ব্যবহৃত হলে আর ইয়া ব্যবহার করা হয় না, কি বলা হয়, দেন ব্যবহার করা হয় না। প্রিয় শিক্ষার্থী, আমরা সি নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে ডু ইউ নো, তুমি কি জানো, হু অ্যাম আই, আমি কে, হু অ্যাম আই, আমি কে। এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এটি এমবেডেড কোশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ড মাঝে বসলে এইভাবে স্ট্রাকচার লেখা যায় না। এমবেডেড কোশ্চেনের দুটি স্ট্রাকচার আছে, একটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যখন মাঝে বসে তখন দুই পাশে ফুল স্টপ থাকলে, শেষে ফুল স্টপ থাকলে দুই পাশে অক্সিলারি আগে যায় না। আর যদি শেষে কোশ্চেন মার্ক থাকে তাহলে প্রথম অংশের অক্সিলারি আগে নেওয়া গেলেও দ্বিতীয় অংশের অক্সিলারি আগে নেওয়া যায় না। এ বিষয়ে বিস্তারিত ক্লাস করার আপনাদের প্রয়োজন আছে। এবার কি বলছে, এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, এখানে ইজ আ বিজি প্লেস হবে, কারণ এই প্লেসটা হচ্ছে একটি কাউন্টেবল নাউন। আমি বলেছি কাউন্টেবল নাউন একা বসে না, হয় সে প্লুরাল হয়, না হলে কিন্তু সে ডিটারমিনার নিয়ে বসে, হয় সে প্লুরাল হবে, না হলে সে ডিটারমিনার নিয়ে বসবে। তো শিক্ষার্থী 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির দিকে যদি খেয়াল করেন, লেখা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। আমরা যদি খেয়াল করি, আমরা জানি যে ওর এবং নরের পরে যে সাবজেক্ট আছে সেটি দেখে আমরা ভার্ব বসাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মি আছে, মিটা হবে না, এখানে হবে আই, এবং আয়ের পর এখানে ইজ হবে না, অ্যাম হবে। প্রিয় শিক্ষার্থী, অর এবং নরের পরে সাবজেক্ট দেখে ভার্ব বসাতে হয়। প্রিয় শিক্ষার্থী 12 নম্বরে এ নাম্বার ভুল। আমরা যদি দেখি পরবর্তী প্রশ্নটি সঠিক আছে কিনা, খেয়াল করবেন মেনি এ, মনে রাখবেন মেনি এ সিঙ্গুলার, তাহলে এরপরে যে নাউনটা বসবে সেও সিঙ্গুলার হবে, এরপরে যে ভার্বটা বসবে সেও কিন্তু সিঙ্গুলার হবে। কিন্তু মেনি সে কিন্তু প্লুরাল, এই জন্য এরপরে যে নাউনটি হবে সেও প্লুরাল হবে, এরপরে যে ভার্বটি হবে সেও প্লুরাল হবে। যেহেতু মেনি এ আছে, এরপরে নাউনটাও সিঙ্গুলার আছে, ভার্বটিও সিঙ্গুলার আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা যদি এই সি নাম্বারটা দেখি, খেয়াল করলে দেখতে পাবো লেখা রয়েছে এভরিওয়ান অফ দ্য গার্লস। এখানে খেয়াল করবো এভরিওয়ান আর সাবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, সেটি করা হয়নি। তো শিক্ষার্থী এখানে লেখা রয়েছে হি গেভ মি অ্যান অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। আবার বলছি, অ্যাডভাইস হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। এভাবেই ধরে 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 আপনাকে মিসসেলেনিয়াস এবং কারেকশনের প্রশ্নগুলো সলভ করতে হবে। এভাবে যদি আপনি প্রশ্ন ধরে ধরে সলভ করতে পারেন, ইনশাল্লাহ আপনি কারেকশন এবং মিসসেলেনিয়াসে ভালো করবেন। প্রত্যেকটি প্রশ্নের অপশন কেন উত্তর হলো এবং অন্যগুলো কেন উত্তর হলো না, এভাবে ধরে ধরে দেখা। আমরা দুইটা প্রশ্ন সলভ করেছি কিন্তু পুরো পেজটা ভরে গেছে, জায়গা থাকলে মনে হয় আরও লেখা যেত। সো বিষয়গুলো খুব বেশি জটিল নয় যদি আপনি একটু বুঝে শুনে পড়াশোনা করেন, কিন্তু তাদের জন্য জটিল যারা বুঝে শুনে পড়াশোনা করেন না। ঠিক আছে, তো এই ছিল কথাবার্তা প্রিয় শিক্ষার্থী। আমরা মোটামুটি 1 ঘন্টা একটা সেশন শেষ করলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রিয় শিক্ষার্থী আপনারা জানাতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই আপনাদের সঠিক উত্তরের মাধ্যমে জানাবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি জানাবেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে মতামত চাই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। আমরা যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে এখান থেকে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।